টাকাটা নিতে আপনাদের যেখান থেকে হিউজ একটা উপার্জন হবে সরকারের, রাজস্ব খাতে কোটি কোটি টাকা আসবে, যে টাকার পরিমাণ 58টা বাজেটের সমান। একটা বাজেট মানে 8 লক্ষ কোটি। অথচ এটার solely দায়িত্ব এনবিআর সংস্থার। এটা এনবিআর এর একদম কোর ডিউটি। বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন পাগল প্রায়, দেশের রাজস্ব খাত যখন ধ্বংসের মুখে, বাংলাদেশের মানুষের মধ্যে যখন হাহাকার, সেই সময় গ্রামীণ ফোন থেকে যে টাকাটা পাওয়া যাবে এটা ন্যায্য টাকা এবং খুবই লজিক্যাল। শ্রমিকদের পেমেন্টটা হয়ে গেলেই, শ্রমিকদের পাওনাটা ডিসবার্স হয়ে গেলেই সরকার পাবে 58টা বাজেটের সমান। আমি জানি গ্রামীণ ফোনের পক্ষে সম্ভব না এত বড় অ্যামাউন্টের টাকা সেটেল করা বা শ্রমিকদের দেওয়া, বাট আমি একটা পরামর্শ দিতে চাই। এই যে শ্রমিকরা গত 18 মাস ধরে, গত 20 মাস ধরে তাদের ন্যায্য পাওনার জন্য সিটি হাউসের সামনে, প্রেস ক্লাবের সামনে, বিভিন্ন অধিদপ্তরের সামনে বারবার তাদের পাওনা পাওয়ার জন্য, পাওনা পাওয়ার জন্য বারবার তারা তাদের ভয়েস রেজ করছে। অথচ এই দেশে কি সরকার নাই? এই দেশে কি এনবিআর নাই? মাঝে মাঝে আমার মনে হয় একটা জাতি পুরা ঘুমিয়ে আছে, একটা দেশের শাসক পুরা ঘুমিয়ে আছে। দেশ যখন হাহাকারে, দেশের আর্থিক অবস্থা যখন ভয়াবহ, তখন গ্রামীণ ফোনের কাছ থেকে কেন এনবিআর এবং সরকার এই টাকাটা কেন নিতে চায় না? এটা আমার বোধগম্য হয় না। আমি মাননীয় চেয়ারম্যান এনবিআর, আমি ওনাকে সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং রিকোয়েস্ট করছি, মাননীয় চেয়ারম্যান আপনি আমাদের সাথে বসুন, কোন প্রসেসে, কোন পদ্ধতিতে 58টা বাজেটের সমান টাকা পাবেন এটা আমাদের কাছ থেকে বুঝে নেন। আপনারা যদি বুঝতে না পারেন, হতে পারে আপনারা ব্যস্ত থাকেন বা আপনারা এই বিষয়টা জানেনই না, দেশের খবরই রাখেন না। গ্রামীণ ফোনের কর্মীরা 20 মাস রাস্তায় রাস্তায় ঘুরছে। এই টাকা ডিসবার্স হলে কি লাভ পাওয়া যেতে পারে এনবিআর এটা জানে না। হতেই পারে এই ধরনের প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এরকম উদাসীন থাকতেই পারে, বাট আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, আজকে আপনাদেরকে সুন্দর একটি অফার দিতে এসেছি, আপনাদের হেল্প করতে এসেছি। আপনারা এই টাকাটা নেবেন এবং দেশের উন্নয়নে কাজে লাগাবেন। আমি এর সাথে আরো বলতে চাই, গ্রামীণ ফোন এত বড় অ্যামাউন্ট দিতে পারবে না, আমরা সবাই জানি। তাই যদি প্রত্যেকটা কর্মীকে মিনিমাম 10 কোটি করে টাকা দেওয়া হয়, তাহলে এনবিআর বা সরকার যে রাজস্ব পাবে সেই রাজস্বের পরিমাণ 13,000 কোটি টাকা। এই মুহূর্তে সরকারের গালের কাছে 13,000 কোটি টাকা ওয়েট করছে। এনবিআর এর চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী উভয়কে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই টাকা রাষ্ট্রের টাকা, এই টাকা দেশের টাকা, এই টাকা মানুষের টাকা, এই টাকায় হাসপাতাল হতে পারে, এই টাকা স্কুল হতে পারে, এই টাকা উন্নয়ন খাতে ব্যবহার করা যেতে পারে, এই টাকায় কোনো সেতু হতে পারে। আমি সদাই দৃষ্টি আকর্ষণ করছি, কেন নেওয়া হবে না? এই টাকাটা সরকার কেন নিতে চায় না? এটার জবাব চাই। আজকে অত্যন্ত ভদ্রভাবে এই এনবিআর এর সামনে, এই অধিদপ্তরের সামনে আজকে অত্যন্ত সুন্দরভাবে ভদ্রভাবে জানিয়ে গেলাম যে রাজস্ব খাতে বিশাল একটা অপরচুনিটি ওয়েট করছে। এরপরে যেদিন আসবো সেদিন আসবো প্রতিবাদ করতে। একটা কনস্টিটিউশন, একটা ল এর মাধ্যমে চলবে। এই প্রজাতন্ত্রের মালিক জনগণ, সংবিধানে স্পষ্ট লেখা আছে প্রজাতন্ত্রের মালিক নাগরিক। আমি এই দেশের নাগরিক, আমি এই দেশের জনগণ। এই দেশের মালিক হয়ে, এই প্রজাতন্ত্রের মালিক হয়ে আমি এনবিআর এই সংস্থার কাছে জানতে চাই যে আপনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে রাজস্ব খাতে কোথা থেকে কিভাবে আপনারা টাকা আনবেন, অথচ রাষ্ট্রের টাকা এভাবে অবহেলায় পড়ে আছে, আপনারা কেন নিতে চান না? এরপর যেদিন আসবো সেদিন ভয়াবহ প্রতিবাদ নিয়ে আসবো। তো প্রিয় সহযোদ্ধা এবং প্রিয় দেশবাসী, প্রশ্ন রেখে গেলাম, এনবিআর এবং বাংলাদেশ সরকার 58টা বাজেটের সমান টাকা পড়ে আছে, অথচ তারা নিতে চায় না। সরকার প্রচুর ঋণী, সরকার ব্যাংক থেকে ঋণ করছে, সরকার
হলেই সরকার হিউজ অঙ্কের একটা টাকা পাবে। আমি প্রশ্ন রেখে গেলাম এনবিআর এর সামনে, এনবিআর এর চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি প্রশ্ন রেখে গেলাম, এই টাকাটা কেন নেওয়া হবে না? সারা দেশের মানুষকে আমরা জানিয়ে দেব, দেশের জনগণকে জানিয়ে দেব, সারা পৃথিবীর মানুষকে আমরা জানিয়ে দেব, একটি রাষ্ট্র তার তহবিলে অর্থ কষ্ট থাকা সত্ত্বেও যে খাত থেকে প্রচুর টাকা আসা সম্ভব সেই টাকাটা নিতে চায় না। এরপরে যখন আসবো তখন এই প্রশ্নের জবাব রেডি রাখবেন মাননীয় এনবিআর চেয়ারম্যান। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমি